সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মেহনাজ আক্তার, প্রভাষক বাংলা বিভাগ। আশা করি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আলোচ্য বিষয় ব্যাকরণিক শব্দশ্রেণী। ইতিমধ্যে ব্যাকরণিক শব্দশ্রেণী সম্পর্কে আমি দুটো ক্লাস নিয়েছি। অনলাইনে তোমরা সেই দুটো লেকচার পেয়েছো। সেখানে আমি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটি তৃতীয় ক্লাস এবং আজকের ক্লাসে আমি ক্রিয়া বিশেষণ, যোজক, আবেগ শব্দ এবং অনুসর্গ সম্পর্কে আলোচনা করব। এটি হবে ব্যাকরণিক শব্দশ্রেণীর উপর আমার শেষ ক্লাস। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ দিয়ে আমরা শুরু করছি। ক্রিয়া বিশেষণ বাক্যের ক্রিয়াকে বিশেষিত করে, অর্থাৎ ক্রিয়াকে যা বিশেষিত করবে সেটিকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। এটি ক্রিয়ার গুণ, প্রকৃতি, বৈশিষ্ট্য, অর্থ প্রকাশক শব্দ হিসেবে কাজ করে। অর্থাৎ ক্রিয়াটি কেমন, তার বৈশিষ্ট্য কি, তার অর্থটি কেমন হবে সেই হিসেবে কাজ করে এবং ক্রিয়ার সময়, স্থান, প্রকার, উৎস, তীব্রতা, উপকরণ, অবস্থার অর্থগত ধারণা দেয়। অর্থাৎ ক্রিয়াটি কোথায়, কিভাবে, কেমন করে হচ্ছে, সম্পন্ন হচ্ছে তার একটি ধারণা তোমরা ক্রিয়া বিশেষণ হতে পাবে। ক্রিয়া বিশেষণ বাক্যে চেনার সহজ একটি উপায় হলো, তোমরা যদি ক্রিয়াকে কখন, কোথায় এবং কি রূপে দ্বারা প্রশ্ন করো, তাহলে তোমরা যে উত্তরটি পাবে সেটি ক্রিয়া বিশেষণ। আমরা একটা উদাহরণ দিচ্ছি। কাজটি ভালোভাবে সম্পন্ন হয়েছে। এখন এই যে হয়েছে, সম্পন্ন হয়েছে, এটি হচ্ছে বাক্যের ক্রিয়া। তো ক্রিয়াকে তুমি প্রশ্ন করো কাজটি কিভাবে বা কি রূপে সম্পন্ন হয়েছে, তাহলে উত্তর পাচ্ছ ভালোভাবে সম্পন্ন হয়েছে। তাহলে ভালোভাবে হচ্ছে ক্রিয়া বিশেষণ। ট্রেনটি ধীরে ধীরে চলছে। এই বাক্যে চলছে ক্রিয়া এবং চলছিকে তুমি যদি প্রশ্ন করো ট্রেনটি কি রূপে চলছে বা কিভাবে চলছে, উত্তর পাবে ধীরে ধীরে চলছে। তাহলে এই ধীরে ধীরে হচ্ছে ক্রিয়া বিশেষণ। আশা করি বুঝতে পেরেছ। ক্রিয়া বিশেষণের পদ সংগঠনের উপর ভিত্তি করে দু প্রকার। অর্থাৎ একটি ক্রিয়া বিশেষণে কয়টি পদ রয়েছে এর উপর ভিত্তি করে ক্রিয়া বিশেষণকে দুভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে একপদী ক্রিয়া বিশেষণ, অন্যটি বহুপদী ক্রিয়া বিশেষণ। একপদী ক্রিয়া বিশেষণ কোনগুলো? যেমন আস্তে, ধীরে, রেগে, সরবে, অনায়াসে, তাড়াতাড়ি, সহজে, সাগ্রহে ইত্যাদি। অর্থাৎ একটি মাত্র বাক্যে যদি একটি মাত্র ক্রিয়া বিশেষণ থাকে তাহলে সেটিকে আমরা বলবো একপদী ক্রিয়া বিশেষণ। যেমন সে দৃঢ়ভাবে কথাটি বলল। এখানে তাহলে এই বাক্যে বলল হচ্ছে ক্রিয়া। তো ক্রিয়াকে আমরা প্রশ্ন করি সে কিভাবে কথাটি বলল, উত্তর পাবো দৃঢ়ভাবে। তাহলে দৃঢ়ভাবে ক্রিয়া বিশেষণ এবং দৃঢ়ভাবে তে একটি মাত্র পদ আছে বলে এটি একপদী ক্রিয়া বিশেষণ। তোমরা উল্লেখ্য যে কিছু সমাজগত পদ রয়েছে যেগুলো দুটো পদ মিলে আসলে একটি পদ গঠিত হয়, একটি পদ হিসেবে গণ্য হয়, সেগুলোকে আমরা একপদী ক্রিয়া বিশেষণ বলবো। যেমন রাগে, দুঃখে, কাগজে কলমে, ভেবে চিনতে। তো আমরা একটি উদাহরণ দিতে পারি যে সবসময় ভেবে চিনতে কাজ করবে। তো এই বাক্যটিতে ভেবে চিনতে একপদী ক্রিয়া বিশেষণ। এরপরে রয়েছে বহুপদী ক্রিয়া বিশেষণ। বহুপদী ক্রিয়া বিশেষণগুলো কি কি? চুপি চুপি, জোরে জোরে, ধীরে ধীরে, থেমে থেমে, ভয়ে ভয়ে, রেগে রেগে ইত্যাদি। উদাহরণ দেই, আমরা ভয়ে ভয়ে এগোচ্ছিলাম। আমরা কিভাবে এগোচ্ছিলাম? ভয়ে ভয়ে। এই দুটো কিন্তু আলাদা আলাদা দুটো পদ রয়েছে। তো এই কারণে এই যে ভয়ে ভয়ে হচ্ছে বহুপদী ক্রিয়া বিশেষণ। নবনী ধীরে ধীরে চলছে। নবনী কেমন করে চলছে বা কি রূপে চলছে? ধীরে ধীরে চলছে। এরপর অর্থ অন্বয়গত ভাবে ক্রিয়া বিশেষণকে যদি আমরা শ্রেণীবিভাগ করি তাহলে আমরা 5টি ভাগ পাবো। 1. ধারণাবাচক ক্রিয়া বিশেষণ।
এটিকে ভাববাচক ক্রিয়া বিশেষণও বলা হয়ে থাকে। ক্রিয়া কিভাবে এবং কি রূপে সংঘটিত হয় তা বোঝা যায়। অর্থাৎ কিভাবে এবং কি রূপে দ্বারা যদি তুমি প্রশ্ন করো তাহলে যে উত্তরটি পাবে সেটি হচ্ছে ভাববাচক ক্রিয়া বিশেষণ। সাধারণত এইসব বিশেষণের সাথে ভাবে বা রূপে এই শব্দগুলো যুক্ত হয়ে থাকে। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, কাজটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে। তাহলে আমরা সম্পন্ন হয়েছে এটি হচ্ছে ক্রিয়া। যদি একে আমরা প্রশ্ন করি কাজটি কি রূপে সম্পন্ন হয়েছে, কি রূপে বা কিভাবে সম্পন্ন হয়েছে, তাহলে আমরা পাবো সঠিকভাবে সম্পন্ন হয়েছে। সঠিকভাবে এটি হচ্ছে ভাববাচক বা ধারণাবাচক ক্রিয়া বিশেষণ। দেখো এই সঠিকের সাথে ভাবে যুক্ত হয়েছে। আবার লোকটি হনহন করে হাঁটছে। কেমন করে হাঁটছে? হনহন করে হাঁটছে। তাহলে এই হনহন হচ্ছে ধারণাবাচক বা ভাববাচক ক্রিয়া বিশেষণ। এরপরে রয়েছে সময়বাচক ক্রিয়া বিশেষণ। সাধারণত ক্রিয়াটি কখন সম্পন্ন হয়েছিল এই সময়বাচক ক্রিয়া বিশেষণ দ্বারা সেটি প্রকাশিত হয়। এই ধরনের ক্রিয়া বিশেষণে সাধারণত বিভক্তি থাকে না। আচ্ছা, সেদিন তোমাকে দেখেছিলাম। তো এই বাক্যে দেখেছিলাম ক্রিয়া। তাকে প্রশ্ন করব কখন তোমাকে দেখেছিলাম। আগেই বলেছি কখন, কিভাবে, কি রূপে তারা প্রশ্ন করলে তুমি যে উত্তরটি পাবে সেটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো কখন তোমাকে দেখেছিলাম? সেদিন দেখেছিলাম। দেখবে যে সেদিন এই ক্রিয়া বিশেষণটির সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি। আবার অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আমরা প্রশ্ন করি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। যেহেতু আমরা করছিকে প্রশ্ন করব, কখন থেকে অপেক্ষা করছি, উত্তর পাবো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। এবং এই অনেকক্ষণ ধরে এটিও একটি সময়বাচক ক্রিয়া বিশেষণ। আশা করি বুঝতে পেরেছ। এরপরে রয়েছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। স্থানবাচক ক্রিয়া বিশেষণ কে আমরা কি বলে ক্রিয়ার আধার বলতে পারি, বা এটিকে আমরা অধিকরণ কারকের সাথে মিলিয়ে পড়তে পারি। যেমন অধিকরণ কারক দ্বারা ক্রিয়াটি কোথায় সম্পন্ন হচ্ছে সেটি বোঝা যায়, এটি দ্বারা আমরা সেটি বুঝতে পারবো। এবং অধিকরণ কারকে আমরা দেখব এ ও তে এই তিনটি বিভক্তি যুক্ত হয়, যেগুলোকে আমরা সপ্তমী বিভক্তি বলি। এবং স্থানবাচক ক্রিয়া বিশেষণেও এই তিনটি বিভক্তি যুক্ত হয়। তাহলে আমরা উদাহরণ দেই, ছোট চাচা ঢাকায় থাকেন। তো এখানে যদি আমরা প্রশ্ন করি ছোট চাচা কোথায় থাকেন, তাহলে উত্তর পাবো ঢাকায় থাকেন। তাহলে ঢাকায়, এখানে ঢাকায় হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। অনেকে এই যে ঢাকায় এই শব্দটি দেখে একে বিশেষ্য বলে ভুল করো। যদি আমরা ঢাকায় না বলে শুধু ঢাকা বলতাম তাহলে এটি আসলে বিশেষ্য হতো। কিন্তু যেহেতু আমরা বলছি ঢাকায় থাকেন এবং এখানে দেখো তোমরা এই বিভক্তিটি যুক্ত হয়েছে, সুতরাং একে আমরা বলবো স্থানবাচক ক্রিয়া বিশেষণ। আবার যদি বলি বড় আপা বরিশালে থাকেন, তাহলে এই যে বরিশালে এ প্রত্যয় যুক্ত হচ্ছে, এই বরিশালে কথাটি হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। যদি আমরা বরিশালে না বলে বলতাম বরিশাল থাকেন, তাহলে সেটি ক্রিয়া বিশেষণ না হয়ে হতো বিশেষ্য। আশা করি তোমাদের ধারণাটি পরিষ্কার হয়েছে। এরপরে যে সংযোগ ক্রিয়া বিশেষণ, এই ধরনের ক্রিয়া বিশেষণ দুটো বাক্যের সংযোগ ঘটায়। যেমন তোমরা জানো যে সংযোগ পদ রয়েছে যেমন তেমন, যেন তেন, যা তা ইত্যাদি। তো আমরা একটি উদাহরণ দিই, যেমন তার কাজে মন নেই, তাছাড়া সে কাজ পারল না। এখানে তাছাড়া হচ্ছে সংযোগবাচক ক্রিয়া বিশেষণ। এরপর রয়েছে না বাচক ক্রিয়া বিশেষণ, অর্থাৎ এই ধরনের ক্রিয়া বিশেষণ বাক্যে একটি না বাচক অর্থ প্রদান করে। যেমন সে গতকাল ঢাকায় যায়নি। এই যায়নি এই কথাটা, যাননি এই কথাটা হচ্ছে নাবাচক ক্রিয়া বিশেষণ। যদি আমরা বলতাম সে গতকাল ঢাকায় গিয়েছে, তাহলে সেটি হাবাচক হতো। যেহেতু বলছি না যাননি, সুতরাং এটি একটি বাক্যে নাবাচক বৈশিষ্ট্য প্রদান করছে, এটি নাবাচক ক্রিয়া বিশেষণ। আবার যদি বলি আমটি মিষ্টি নয়, তাহলে যদি বলতাম আমটি মিষ্টি হয়,
সেটি কিন্তু নাবাচক ক্রিয়া বিশেষণ হতো না। যেহেতু বলছি আমটি মিষ্টি নয়, সুতরাং এই নয় এখানে নাবাচক ক্রিয়া বিশেষণ। আশা করি ক্রিয়া বিশেষণ সম্পর্কে তোমাদের ধারণাটি পরিষ্কার হয়েছে। আমাদের এই পর্যায়ের আলোচনার বিষয় যোজক। যে শব্দশ্রেণী একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের বা একটি পদের সাথে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে আমরা বলবো যোজক। প্রথাগত ব্যাকরণে এই যোজককে বলা হতো সমুচ্চয়ী অব্যয়, কিন্তু আধুনিক ব্যাকরণে আমরা একে বলছি যোজক। উদাহরণটির দিকে খেয়াল করো, ভালো করে পড়ো নইলে ফেল করবে। এখানে ভালো করে পড়ো এই বাক্যটির সাথে ফেল করবে বাক্যটির সংযোজন ঘটাচ্ছে এই নইলে শব্দটি। সুতরাং এই শব্দটি হচ্ছে একটি যোজক। লাল বা নীল যে কোনো একটি পাবে, অর্থাৎ এই দুটো বাক্যের এই দুটো পদের মধ্যে একটি বা শব্দটি এই শব্দটির মধ্যে একটি সম্পর্কের কথা বলছে, সুতরাং এই বা শব্দটি একটি যোজক। এবার আমরা যোজকের শ্রেণীবিভাগ দেখব। সাধারণ যোজক। এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকল্পকে জুড়ে দেয়, যেমন আর, ও, এবং, অর্থাৎ এটি সংযোজন ঘটায় দুটো বাক্যের মধ্যে। যেমন লাবণ্য আর অমিত বন্ধু। এখানে লাবণ্য এবং অমিত এই দুটো পদকে একসাথে জুড়ে দিচ্ছে আর শব্দটি, সুতরাং এই আর এখানে যোজক। আবার পরের উদাহরণটিতে খেয়াল করো, সুখ ও সমৃদ্ধি একসাথে আসে না। এখানে ও শব্দটি সুখ এবং সমৃদ্ধিকে জুড়ে দিচ্ছে, সুতরাং ও এখানে একটি যোজক। 2 নম্বরে রয়েছে বৈকল্পিক যোজক, অর্থাৎ একটির বিকল্প আরেকটি প্রকাশ করবে এ ধরনের যোজক দ্বারা। একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে। বা, অথচ, না হয়, এগুলো বৈকল্পিক যোজক। যেমন তিনি হয় ট্রেনে না হয় বাসে যাবেন, অর্থাৎ তিনি ট্রেনে যাবেন, ট্রেনে যদি না যান তবে বাসে যাবেন, অর্থাৎ একটি ট্রেনের বিকল্প বাসের বিকল্প ট্রেনকে বলা হচ্ছে। তাহলে এখানে নীল চিহ্নিত জায়গাটি হয় অথবা না হয়, এই দুটি হচ্ছে যোজক। আজ অথবা কাল তোমার বাসায় যাব, অর্থাৎ আজ যাব না হয় কাল যাব, এই অথবা দ্বারা বৈকল্প বা বিকল্প প্রকাশ করছে, অথবা তাহলে বৈকল্পিক যোজক। এরপরে রয়েছে 3 নম্বরে বিরোধমূলক যোজক। এ ধরনের যোজক দ্বারা একাধিক বাক্য বা শব্দের মধ্যে বিরোধ নির্দেশ করে, তবু, কিন্তু ইত্যাদি। যেমন এত বৃষ্টি হলো তবু গরম গেল না। তাহলে এই যে দেখো, এই দুইটি বাক্যের মধ্যে তবু যোজকটি একটি বিরোধ প্রকাশ করছে, অর্থাৎ বৃষ্টি হলেও ঠান্ডা পড়েনি, গরম যায়নি। তো এই দুইটি বাক্যের মধ্যে একটি বিরোধ আমরা পাচ্ছি। এরপরে এত বোঝালাম তবু শিখাতে পারলাম না, তাহলে এই তবু এখানে বিরোধমূলক যোজক। এরপরে রয়েছে কারণবাচক যোজক। এ ধরনের যোজক এমন দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় যা একটি অন্যটির কারণ। এই যোজকগুলোর মধ্যে রয়েছে যেমন কারণ, যেহেতু, তাই। এই সবুজ চিহ্নিত অংশগুলো তোমরা খেয়াল করবে। উদাহরণ দেওয়া যায়, যেহেতু স্বাস্থ্যবিধি মানোনি তাই কোভিডে আক্রান্ত হয়েছ। তাহলে একটি আরেকটির কারণ। কোভিডে আক্রান্ত হয়েছ তার কারণ কি? কারণ তুমি স্বাস্থ্যবিধি মানোনি। সুতরাং এই বাক্যে যেহেতু এবং তাই এই দুটো হচ্ছে কারণবাচক যোজক। তুমি অপরাধী অতএব শাস্তি পাবে। এরপরে আমরা 5 নম্বরে পাবো সাপেক্ষ যোজক। এখানে সাপেক্ষ ভাব প্রকাশ করে, অর্থাৎ দুটো যোজকের মধ্যে একটি আরেকটির সাপেক্ষ হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ একটি ছাড়া আরেকটির অর্থ পুরোপুরিভাবে প্রকাশ পাবে না। এই ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে ব্যবহৃত হয়। যেমন যত গর্জে তত বর্ষে না। এখানে যত তত সাপেক্ষ যোজক, যত পূর্বে তত শিখবে, এখানে যত তত সাপেক্ষ যোজক। যোজক খুবই সহজ একটি বিষয়, আশা করি সকলে যোজক সম্পর্কে বুঝতে পেরেছ।
এখন আমরা আলোচনা করব আবেগ শব্দ নিয়ে। প্রথাগত ব্যাকরণে এই আবেগ শব্দকে বলা হয়েছে অনন্বয়ী অব্যয়। অন্বয় মানে হচ্ছে সম্বন্ধ বা সম্পর্ক, এবং অনন্বয় হচ্ছে সম্পর্কহীন, অর্থাৎ বাক্যের সাথে যার সম্পর্ক নেই। এবং আধুনিক ব্যাকরণে এই অনন্বয়ী অব্যয়কে বলা হচ্ছে আবেগ শব্দ। যেসব শব্দ দ্বারা আমরা মনের ভাব বা আবেগ প্রকাশ করি তাই আবেগ শব্দ। এ ধরনের শব্দগুলো বাক্যে অন্য শব্দগুলোর সাথে সম্পর্কিত না হয়ে স্বাধীনভাবে বাক্যে বসে। যে কথাটি আগেই বলেছিলাম, যেটি বাক্যের অন্য পদগুলোর সাথে বা অন্য শব্দ শ্রেণীগুলোর সাথে সম্পর্কিত না হয়ে স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয় মনের আবেগ বা ভাবকে প্রকাশ করার জন্য। যেমন, বাহ, দারুণ একটি সিনেমা দেখলাম। তাহলে এই যে বাহ শব্দটি দ্বারা মনের আবেগ প্রকাশ করছে একবার, এবং দারুণ একটি সিনেমা দেখলাম এই বাক্যের সাথে যদি বাহ এই শব্দটি যুক্ত নাও থাকতো, তাহলেও এই বাক্যের অর্থগত কোনো তারতম্য হতো না। তাই আমরা দেখতে পাচ্ছি যে বাহ স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে, কিন্তু মনের আবেগকে প্রকাশ করার জন্য এই শব্দ শ্রেণীটি ব্যবহৃত হয়েছে। আবার আহ, কি বিপদে পড়লাম, তো আহ এই শব্দটি হচ্ছে একটি আবেগ শব্দ। তোমরা একটু তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমার ল্যাপটপে আবেগ যে বিস্ময়বোধক চিহ্নটি ব্যবহৃত হয়, এই বিস্ময়বোধক চিহ্নটি আমার কিবোর্ডে নেই। এই কারণে আমাকে কমা অথবা সেমিকোলন ব্যবহার করতে দেখবে। এরপর আমরা একটু আবেগ শব্দের শ্রেণী বিভাগের দিকে আলোকপাত করব। আমরা আবেগের উপর নির্ভর করে এই শ্রেণী বিভাগটি করা হয়েছে, যে কি রকম আবেগ প্রকাশ পাচ্ছে এই শব্দগুলো দ্বারা সে অনুযায়ী। প্রথমে রয়েছে সিদ্ধান্তবাচক আবেগ শব্দ, অর্থাৎ এ ধরনের আবেগ শব্দ দ্বারা অনুমোদন, সম্মতি, সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করে। যেমন, না, আমি তোমার কোনো কথাই শুনবো না, অর্থাৎ একটি সিদ্ধান্ত বোঝা যাচ্ছে এই আবেগ শব্দটির দ্বারা। এরপরে রয়েছে প্রশংসাবাচক আবেগ শব্দ। প্রশংসার এ ধরনের আবেগ শব্দ দ্বারা প্রশংসার মনোভাবকে প্রকাশ করবে। যেমন, যদি বলি সাবাস, একটা খেলার মতো খেলা দেখিয়েছ, তাহলে এই শব্দটি দ্বারা, এই সাবাস এই আবেগ শব্দটি দ্বারা আমরা প্রশংসা করছি, এই ভাবটি প্রকাশ পাচ্ছে। এরপর আমরা দেখছি বিরক্তিবাচক আবেগ শব্দ, অর্থাৎ ঘৃণা বা বিরক্তি ভাব প্রকাশ করে এ ধরনের আবেগ শব্দ দ্বারা। উদাহরণ হিসেবে বলতে পারি, ছি ছি, তুমি কি করলে। তো এই যে আমরা ছি ছি দ্বারা সাধারণত ঘৃণা প্রকাশ করছি। এরপর রয়েছে ভয় বা যন্ত্রণাবাচক আবেগ শব্দ। এই ধরনের আবেগ শব্দ দ্বারা আতঙ্ক, যন্ত্রণা, কাতরতা ইত্যাদি প্রকাশ করে। যেমন, উফ, কি যন্ত্রণা। তো আমরা এই উফ দ্বারা যন্ত্রণার তীব্রতাটি বোঝাতে চাইছি। তো এটি হচ্ছে ভয় বা যন্ত্রণাবাচক আবেগ শব্দ। এরপর রয়েছে বিস্ময়বাচক আবেগ শব্দ। এই ধরনের আবেগ শব্দ দ্বারা আমরা বিস্ময় প্রকাশ করি। যেমন, আরে, তুমি আবার কখন এলে। অর্থাৎ এমন কাউকে আমরা দেখেছি যা হঠাৎ করে দেখেছি, সেজন্য আমরা বিস্ময় প্রকাশ করছি আরে এই আবেগ শব্দটি দ্বারা। এরপর রয়েছে করুণাবাচক আবেগ শব্দ। করুণা বা সহানুভূতি ভাব প্রকাশ করবে এ ধরনের আবেগ শব্দ দ্বারা। যেমন, আহা, বেচারার কেউ নেই। এরপর রয়েছে সম্বোধনবাচক আবেগ শব্দ। যেমন, সাধারণত কাউকে সম্বোধন করতে এই ধরনের আবেগ শব্দ ব্যবহার করা হয়। যেমন, হে ধরণী, বিদায় তব দাও এ অভাগায়। অর্থাৎ ধরণীকে সম্বোধন করে বলছে। অথবা যদি বলি, হে কবি, কেন তুমি আজ নীরব, তাহলে হে কবি এখানে সম্বোধনবাচক আবেগ শব্দ। এরপর রয়েছে আলংকারিক আবেগ শব্দ। সাধারণত এ ধরনের আবেগ শব্দ বাক্যের মাধুর্য, সংশয়, মিনতি ইত্যাদি ভাব প্রকাশে ব্যবহার হয়ে থাকে। যেমন, মাগো মা,
লোকে এমন করে হাসতেও পারে। তাহলে আমরা দেখছি এখানে মাগো মা এটি হচ্ছে আহ এটি বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের আলংকারিক সৌন্দর্য বৃদ্ধি করেছে। আশা করি আবেগ শব্দ সম্পর্কে তোমাদের ধারণাটি পরিষ্কার হয়েছে। অনুসর্গ নিয়ে এই পর্যায়ে আমি আলোচনা করব। বাংলা ভাষায় এক ধরনের সহায়ক শব্দ যা বাক্য বা অন্য কোনো পদের পরে বসে পদটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে কিংবা বিভক্তির মতো কাজ করে। তাহলে এখানে সম্পর্কিত এবং বিভক্তির মতো কাজ করা এই দুইটি বিষয় গুরুত্বপূর্ণ। বিভক্তি কি কাজ করে বাক্যে? আমরা বলছি যে বিভক্তির মতো কাজ করে। বিভক্তি কি সেটা আমরা একটু বলি। বিভক্তি হচ্ছে সেই বর্ণ বা বর্ণগুচ্ছ যা পদের সাথে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে সহায়তা করে। আচ্ছা, একটা উদাহরণ দিই। যদি আমি বলি আমার হাতে একটি কলম আছে, তাহলে এখানে আমরা 5টি শব্দ পাই বা 5টি পদ পাই। আমি বলছি যে আমার হাতে একটি কলম আছে। যদি হাতে এই কথাটির সাথে হাত সাথে শব্দের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে এই বিভক্তি যুক্ত হওয়ার কারণে কিন্তু এই বাক্যটি পুরোভাবে অর্থ প্রকাশ করতে পেরেছে। যদি আমরা এই বিভক্তিটাকে বাদ দিয়ে শব্দটি বলতাম, যেমন আমার হাত একটি কলম আছে, তাহলে কিন্তু বাক্যের সাথে বাক্যের ভাব পুরোপুরি প্রকাশ পেত না। তো এই বাক্যকে শ্রোতার নিকট সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্যই এবং শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলার জন্যই বিভক্তির কাজ করে। তো অনুসর্গের কাজে অনেকটা সেরকম। এই অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার শব্দ বিভক্তির মতো কাজ করে বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে। তাহলে বুঝতে পারছো, বিভক্তির কাজে বাক্যে অর্থ প্রকাশে সহায়তা করা, এটি স্বাধীন পদরূপে ব্যবহার হতে পারে অথবা শব্দ বিভক্তির মতো কাজ করতে পারে। তো আমরা একটি উদাহরণ দিচ্ছি। তোমার জন্য গোলাপ এনেছি। তাহলে এই যে জন্য যে অংশটি দেখছো এটি হচ্ছে অনুসর্গ। অনুসর্গকে পরসর্গ বা কর্মপ্রবচনীয় নামেও অভিহিত করা হয়। আবার দেখো, গণেশ অপেক্ষা কুবের দক্ষ জেলে। তাহলে এই অপেক্ষা হচ্ছে অনুসর্গ। এখন আমি যদি এই অপেক্ষা বাদ দিয়ে এই লাইনটি পড়ি তাহলে কেমন হবে? গণেশ কুবের দক্ষ জেলে। এখানে কিন্তু বাক্যের যে অর্থ সেটি পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না যদি আমি অপেক্ষা শব্দটিকে অনুসর্গটিকে বাদ দিয়ে দেই। গণেশ অপেক্ষা কুবের দক্ষ ছেলে বললেই কেবল বাক্যের অর্থটি সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। অনুসর্গের শ্রেণীবিভাগ। অনুসর্গকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক, তোমরা দেখতে পাচ্ছ সংস্কৃত অনুসর্গ, অর্থাৎ যেসব অনুসর্গ মূল সংস্কৃত শব্দ থেকে এসেছে সেগুলোকে আমরা সংস্কৃত অনুসর্গ বলবো। অপেক্ষা, অভিমুখে, ওপরে, কর্তৃক, জন্য ইত্যাদি সংস্কৃত অনুসর্গ। যেমন অপু বারাসাত অভিমুখে যাত্রা করলো, এই অভিমুখে এখানে অনুসর্গ। ইংরেজিতে যেটি প্রিপোজিশন নামে অভিহিত করা হয়, অনুসর্গ অনেকটা সে প্রিপোজিশনের মতোই কাজ করে। আবার বিবর্তিত অনুসর্গ, অর্থাৎ সামান্য সংস্কৃত থেকে কিছুটা বিবর্তনের মাধ্যমে যে অনুসর্গগুলো আমাদের কাছে এসেছে সেগুলোকেই বিবর্তিত অনুসর্গ বলছি। এগুলোর মধ্যে রয়েছে আগে, কাছে, ছাড়া, তরে, পানে, পাশে, ভেতরে। যেমন মুজিব সবার আগে সভায় উপস্থিত হলো, এখানে আগে হচ্ছে বিবর্তিত অনুসর্গ। বিদেশি অনুসর্গ, যেমন দরুন, বদলে, বনাম, এগুলো বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। একটা উদাহরণ দিচ্ছি, যেমন আফিমের দরুন ঝিমুচ্ছিল, অর্থাৎ এই দরুন এখানে কারণ হিসেবে
কারণ হিসেবে কাজ করছে আফিমের দরুন কমলাকান্ত ঝিমুচ্ছিল। এই অনুসর্গের দরুন অনুসর্গটি একটি বিভক্তি অনুসর্গ। আবার যদি আমরা বনাম দিয়ে একটি উদাহরণ দেই, বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এবার ক্রিয়াজাত অনুসর্গ। ক্রিয়া থেকে এই সকল অনুসর্গ তৈরি হয়, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে ক্রিয়া থেকে তৈরি হলেও এগুলো কিন্তু আসলে ক্রিয়া নয়। যেমন এই যে করে, এই শব্দটি দেখে তোমরা হয়তো ভাবছো যে এটি তো আসলে ক্রিয়া, এটি অনুসর্গ কি করে হলো। এর উদাহরণ একটু পরে দিচ্ছি। করে, থেকে, দিয়ে, বলে, এগুলো হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। যেমন চাচা বাসে করে ঢাকা গিয়েছেন। এখানে কিন্তু করে এটি কর্ম নয় বা ক্রিয়া নয়, এটি হচ্ছে অনুসর্গ। চাচা বাসে করে, অর্থাৎ কি দিয়ে? বাস দিয়ে। চাচা বাসে করে ঢাকা গিয়েছেন, মানে বাই দা বাস। আশা করি বুঝতে পেরেছ। এরপরে রয়েছে বিভক্তিযুক্ত অনুসর্গ এবং বিভক্তিহীন অনুসর্গ। এগুলোকে আমরা বলছি গঠন অনুসারে অনুসর্গের শ্রেণীবিভাগ। অর্থাৎ কোনো অনুসর্গে যদি বিভক্ত যুক্ত থাকে তাহলে আমরা সেগুলোকে বিভক্তিযুক্ত অনুসর্গ বলছি, আর যদি বিভক্তি ছাড়া থেকে থাকে তাহলে আমরা বিভক্তিহীন অনুসর্গ বলছি। যেমন কাছে, কারণে, জন্যে, দিকে, পাশে, বাইরে, মধ্যে, ভেতরে, সাথে, করে, চেয়ে, থেকে, এই সকল অনুসর্গের মধ্যে দেখবা যে শেষে একটি এ বিভক্তি রয়েছে। যেমন কাছ থেকে হয়েছে কাছে, কারণ থেকে কারণে, এই বিভক্তি যুক্ত হয়েছে কারণে, জন্য সাথে এই বিভক্তি হয়েছে যুক্ত হয়েছে জন্যে, নিচের সাথে এই বিভক্তি যুক্ত হয়েছে নিচে। তো শুধু এই বিভক্তি না, অন্য বিভক্তিও যুক্ত হতে পারে। তো এগুলোকে আমরা বলছি বিভক্তিযুক্ত অনুসর্গ। এরপর রয়েছে বিভক্তিহীন অনুসর্গ। যেমন অপেক্ষা, অবধি, ছাড়া, দ্বারা, নাগাদ, প্রতি, বিনা, পর্যন্ত ইত্যাদি। যেমন আমি যদি একটু উদাহরণ দেই, দুঃখ বিনা সুখ হয় কি মোহিতে। তো এই বাক্যটিতে বিনা হচ্ছে অনুসর্গ এবং বিভক্তিহীন অনুসর্গ। আশা করি বুঝতে পেরেছ। তোমাদের একটি বাড়ির কাজ দেওয়া আছে। নিচের শব্দগুলো থেকে বাক্য ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ করো। তো এইখানে জিনির চিহ্নিত যে অংশগুলো দেখছো সেগুলি কোন শব্দশ্রেণীর অন্তর্ভুক্ত সেটি তোমরা করবে। এ পর্যন্তই আমাদের ব্যাকরণিক শব্দশ্রেণীর আলোচনা ছিল। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।